জ্যাম ছাড়তেই দুজন দুজনের গন্তব্যে যেতে শুরু করে। মির্জা বাড়ির পরিবেশ কিছুটা শান্ত আছে আপাতত। গতকাল নাভান আর ঈশানকে খুব বকেছিল বাড়ির সবাই। সোহানা মির্জা হতবাক ছেলের কাণ্ডে। অতপর নাভান বোঝানোর পর কিছুটা স্থির হয়েছে তিনি। আয়েশা মির্জা একটু খুশি হলেও টেনশনে আছেন। পরের বাড়িতে তার নাতনির কি না কি হাল হবে কে জানে। তারপরও নাভানের কথায় অনেক বিশ্বাস রেখেছেন তিনি। আজ তারা সবাই করিম ভিলায় যাবেন। নিধির সাথে এত কিছু ঘটে গেছে, হঠাৎ করে এখন সে এই পরিস্থিতি কিভাবে নিজেকে ঠিক রাখবে? সকাল সকাল বাড়ির সবাইকে একসাথে বের হতে দেখে নাভান আর ঈশান একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঈশান কিছু বলবে না বলে পণ করেছে। কালকে তার বাবা নওয়াজ মির্জা সবার সঙ্গে কান মলে দিয়েছিল। নেপা তাদের সামনে এসে তাড়াহুড়ো করে বললেন, তোরা উঠছিস না কেন? তাড়াতাড়ি চল। আচ্ছা মা, কি দরকার এভাবে এখন তাদের বাড়িতে গিয়ে হামলা দেবার? যদি তোমাদের অপমান হতে হয়। ঈশানের বোকা কথায় নেপা যেন রেগে গেল ভীষণ। সে দাঁত কিরমিরিয়ে বলে উঠলেন, অপমান করবে মানে? সাথে যে পুলিশ নিয়ে যাব সেটা কি তোরা জানিস না? কি পুলিশ? দুজনের মাথায় যেন বাড়ি পড়ে। নাভান নাহিদ মির্জার দিকে অসহায় মুখে বলল, এসব কি বাবা? এটা করে কিন্তু আমরা ফেসে যাব। নাহিদ মির্জা একটু হেসে বলে ওঠে, দেখো, যদি ভালো ভালো নিধিকে ছেড়ে দেয় তো ভালো, না হলে আমার আর কিছু করার নেই। নাভান সোহানা মির্জার দিকে তাকিয়ে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে বলে, তোমাকে বলেছিলাম ফাহাদ নিধির জন্য পারফেক্ট। সোহানা মির্জা নিজের মতো কাজ করে যাচ্ছেন। নাভানের কথার উত্তর দেন না। নাভান রেগে নিজের রুমে চলে আসে। ভেবেছিল এইভাবে বিয়ে হলে পরিবার মেনে নিবে, নিধিরও আপত্তি থাকবে না। কিন্তু সব গোলমেলে হয়ে যাচ্ছে। হঠাৎ হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বেজে ওঠায় নাভান ফোন বের করে। মেসেজটা দেখেই নাভানের কোচকানো কপাল শুরু হয়ে যায়। স্ফুট গলায় শুধু উচ্চারণ করে, মির্জা বাড়ির সবাই এখন করিম ভিলায় আছে। সকলের মুখ থমথমে অবস্থায়। মিনারা বেগম গতকাল থেকে ফাহাদের সাথে একটা কথাও বলেননি। তিনিও বেশ শান্তই আছেন আপাতত। সকাল বেলায় ফাহাদ নতুন ফার্নিচার এনে রুমে লোকজন দিয়ে সেটা করাচ্ছিল। মিজানুল করিম ছেলের রুমের হাল দেখে উচ্চস্বরে হেসেছিলেন। বুঝিয়েছেন ফাহাদকে, বিয়ে করে এবার বোঝ মজা। ফাহাদ খালি গায়েই এতক্ষণ লোকজনের সাথে সবকিছু ঠিকঠাক করতেই মির্জা বাড়ির লোকেরা আসেন বাড়িতে। নিধি মাকে দেখেই তার কোল জড়িয়ে শুয়ে পড়ে। এখনো একই অবস্থায় আছে। ফাহাদ এখনো খালি গায়ে দিব্যি তাদের সামনে বসে আছে, কারণ সে শরীরে কিছু জড়ানোর সময় পায়নি। নাহিদ মির্জা এসেই নিধিকে নিয়ে যাওয়ার কথা তুলেছেন। ফাহাদও এক কথায় সেটা নাকচ করে দিয়েছে। এই নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে দুই পরিবারের মধ্যে। মিজানুল করিম নওয়াজ মির্জা আর নাহিদ মির্জাকে বোঝানোর স্বরূপ বলে উঠল, দেখুন ভাই, বিয়েটা তো ছেলে খেলা নয়। যেভাবে হোক বিয়েটা তো হয়েছে, সেটা আমাদের মানতে হবে। ঝগড়া বিবাদ করে সমস্যা পরে লাভ নেই আর কোনো। নাহিদ মির্জা মিজানুল করিমের কথায় মাথা ঝুঁকালেন কিছুটা। তারপর গম্ভীর গলায় বলে ওঠেন, তা ঠিক, কিন্তু এখন নিধির মনের যা অবস্থা, সে নিজেকে এখনো ভালো করে ট্রমা থেকে বের করতে পারেনি। এই অবস্থায় এমন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার নিধির জন্য খুব একটা ভালো হবে না বলে আমি মনে করছি। নিধি যেহেতু চাইছে ও যাক আমার সাথে, বাকিটা সে সুস্থ মাথায় ভেবে দেখবে ফাহাদের সাথে সংসার করবে কি না। নাহিদ মির্জার কথা শেষ হতেই ফাহাদ খ্যাপা সারের ন্যায় বলে উঠল, আমি নিধিকে যেতে দিচ্ছি না কোথাও, সে চাইলেও না। সোহানা মির্জা এতক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে ফাহাদের দিকে তাকায়। শান্ত গলায় তাকে বলে ওঠে, আমাদের মেয়ে যেহেতু যেতে চাইছে, তাতে তুমি বাধা দিতে পারো না। জোর করে কিছুই হয় না। তুমি নিধিকে জোর করে মিথ্যা বলে বিয়ে করেছো, সেটা উচিত হয়নি। গার্ডিয়ান হিসেবে এখন আমরা যা চাইবো তাই হবে। ফাহাদের পাশে বসা আয়েশা মির্জা বসে বসে পান চিবুচ্ছেন। তার এই বাড়িতে এসে মত ঘুরে গেছে। তিনি এখন জোর করে হলেও নিধিকে এই বাড়িতে রেখে যাবেন, মনে মনে সেটাই আঁটছেন। ফাহাদ সোহানা মির্জার কথায় নাখোশ হয়ে বলল, আইন অনুযায়ী আর ধর্মমতে নিধির গার্জিয়ান এখন আমি।
ওর আমার কথা অনুযায়ী চলতে হবে, সেটাতে আপনারা বাধা দিতে পারেন না। আমি থাকবো না আপনার সাথে, বাড়িতে গিয়েই আপনাকে ডিভোর্স দিব আমি। হঠাৎ করেই মুখ উঠিয়ে বলে ওঠে নিধি। ফাহাদ ভ্রু কুচকে নিধির দিকে তাকালো। ডিভোর্স দেবে মানে কি? না, তার বউকে আর মির্জা বাড়ির সংস্পর্শে রাখা যাবে না। গলার জোর অনেক বেড়ে গিয়েছে। ফাহাদ কিরমিরিয়ে কিছু বলতে যাবেন, তার আগেই আয়েশা মির্জা খেকিয়ে ওঠেন। চুপ করো তোমরা সবাই, আমি এখানে আছি না তো কি? নাহিদ, নওয়াজ, আমি ভাবছি নিধিকে আমরা নেব না, বিয়ে তো একবারই হয়, সম্পর্কটাকে একটা সুযোগ দেই আমরা। মিজানুল করিম হ্যাঁ মিলালেন ওনার সাথে। ফাহাদ খুশি হলো অনেক। দাদি তার কাজ সহজ করে দিবে মনে হয়। নিধির মাথায় যেন বাঁশ পড়ল। দাদি কি বলছে এইসব? সোহানা মির্জাও অবাক হলেন। আয়েশা মির্জা হঠাৎ মত ঘোরালেন কেন? দাদি কি বলছো এসব? মা, আপনার মাথা ঠিক আছে তো? আয়েশা মির্জা সোহানা আর নিধির কথায় কোনো গুরুত্ব দিলেন না। ছেলেদের দিকে তাকিয়ে আবার বলে উঠল, শুনেছিস কি বলেছি? এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা একে অপরের দিকে তাকালেন। আয়েশা মির্জার মতিগতি হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়। নওয়াজ মির্জা শান্ত গলায় বললেন, মা, এখানে নিধির মতের গুরুত্ব বেশি। ও যেটা চায় সেটাই হওয়া উচিত। রাখ তার মত চাওয়া, সে তো জানেই না তার ভালো কোনটায়। এতক্ষণ নীরব ভূমিকা পালন করা নিপা এবার মুখ খুলল। তিনি ভ্রুকুচকে আয়েশা মির্জাকে জিজ্ঞেস করে ওঠে, মা, আপনিই তো চাইছিলেন না নিধি এখানে থাকুক, আর এখানে এসেই মত পাল্টে ফেললেন। আয়েশা মির্জা মুখ ভেঙালেন। কথার কোনো উত্তর না দিয়ে তার পাশে বসা ফাহাদের দিকে তাকালেন। এদিকে পরিবেশ ঠান্ডা করে দিয়েছেন আয়েশা মির্জা। নিধি মায়ের আঁচল ধরে বারবার বলছে তাকে নিয়ে যেতে। ফাহাদ আয়েশা মির্জার গাল ধরে ফিসফিস করে বলে ওঠে, ধন্যবাদ দাদি, আমার বউকে দিয়ে যাবার জন্য। আয়েশা মির্জা হাসলেন কিছুটা। অতঃপর ফাহাদের দিকে তাকিয়ে এবার ভ্রু কুচকালেন। গম্ভীর কণ্ঠে আস্তে করে জিজ্ঞেস করলেন, তা নাচ জামাই, তোমার কাপড় কই? এমন খালি গায়ে ঘুরছো কিসের জন্য? বেশ আছে দাদি, কি আর বলবো, কালকে থেকে তো আপনার নাতনি আমার কাপড় পরতেই দিচ্ছে না, আর এখন আপনাদের দেখে ঢং করছে। আয়েশা মির্জা অবাকের ভঙ্গিতে বলে ওঠেন, সত্যি? ফাহাদ হাসি মুখে মাথা নাড়ায়। এখন তো আর আয়েশা মির্জা নিধিকে আরো আগে নিবে না। স্বামীর সাথে এখন থাকাটাই তার জন্য উত্তম। নিধির ফাহাদের এমন মিথ্যা কথায় হা হয়ে গেল। রাগী দৃষ্টিতে ফাহাদের পানে তাকায় সে। হঠাৎ করেই ফাহাদের ফোনে জায়ানের কল আসে। ফাহাদ ফোন রিসিভ করে ভ্রুকুচকে ফেলে খানিকটা। তারপর হন্তদন্ত হয়ে উপরে গিয়ে গায়ে শার্ট জড়িয়ে আসে। মিনারা বেগম ছেলের এমন তাড়াহুড়ো দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? কোনো সমস্যা? জায়ান ঠিক আছে তো? জায়ান ঠিক আছে মা, ইনায়া কিডন্যাপ হয়েছে, আমি আসছি। এই বলে ফাহাদ হন্তদন্ত হয়ে বাড়ির সবাই যায়। পরিস্থিতি এখন অন্যদিকে। বাড়ির সবাই অবাক হয়ে আছে। ইনায়াকে কিডন্যাপ করলো কারা? হঠাৎ করেই সবার মনে ইনায়ার জন্য ভয় শুরু করে দেয়। নিধির মতোই ইনায়ার হাল হবে না তো? সোহানা মির্জা আতঙ্কিত মুখ নিয়ে নাহিদ মির্জার দিকে তাকালো। ওনাকেও বেশ চিন্তিত লাগছে। মিজানুল করিম প্রথমে একটু ঘাবড়ে গেলেও এখন কিছুটা নিজের মনকে স্বস্তি দিচ্ছেন এই ভেবে যে জায়ান ইনায়ার কিছুই হতে দেবে না। আয়েশা মির্জা এবার ভ্রুকুচকে বললেন, ছেলে দুটো ওখানেই যায়নি তো? সকালে কিসের জানি পুলিশ ইনফর্ম করার কথা বলছিল। নওয়াজ মির্জা কথাটাকে উড়িয়ে দেন। তিনি শান্ত গলায় মায়ের পানে তাকিয়ে বলে ওঠেন, তেমনটা হবে না মা। ঈশান আর নাভান এই বিষয়ে জানলে আমাদের বলতো ঠিকই। কেউ কোনো উত্তর দিল না। সামনের পরিস্থিতির জন্য শুধু সবাই ইনায়ার জন্য দোয়া করতে লাগলো। বাবা মা হারা মেয়েটার সাথে যেন কোনো ভুল কিছু না হয়। সোহানা মির্জা নিধিকে বুকে নিয়ে ইনায়ার জন্য কাঁদতে লাগলেন। তিনি ইনায়ার বাবা মাকে দেওয়া কথাটা রাখতে পারেননি। মিনারা বেগম মিজানুল করিমকে তাগিদ দিলেন জায়ানকে কল করার জন্য। মিজানুল করিম তাই করলেন, কিন্তু ফোন তোলেনি জায়ান। না জানি আমার ছেলে দুটো আবার কোন বিপদে পা দেয়। আমার কি ভাগ্য, দুই ছেলে এত মহান নেতা হতে গিয়ে
নিজেদের জীবন শেষ করে দিচ্ছে। একজনের বউ ধর্ষিতা আর অন্যজন বিয়ে করবে ডিভোর্সি। এই দিন দেখানোর জন্যই ছেলেদের মানুষ করেছিলাম। মিনারা বেগমের কথায় সবাই আশ্চর্য বনে গেল। এ নয় যে নিধিকে ধর্ষিতা বলেছে, আশ্চর্য হয়েছে ডিভোর্সের কথা শুনে। সোহানা মির্জা মিনারা বেগমকে জিজ্ঞেস করে ওঠে, মানে কার কথা বলছেন আপনি? মিজানুল করিম মিনারা বেগমকে চুপ করতে বলছেন। তারপরও মিনারা থামেন না, তিনি কিছুটা রাগ নিয়ে বলে ওঠেন, আপনাদের ডিভোর্সি বউ ইয়ানা, যাকে এখন আমার ছেলে বিয়ে করতে চায়, তাই বলছি। সারা দেশের সমাজসেবা আমার ছেলেই নিয়ে রেখেছে। কেউ আর কোনো কথা বলার ভাষা পেল না, চুপচাপ হয়ে গেল যেন সবকিছু। নিধিও অবাকের পর্যায়ে। এই জন্যেই কি জায়ান ইনায়ার প্রতি এত আগ্রহ প্রকাশ করছে? উত্তর মেলে না কোথাও, সব যেন ইনায়ার ফিরে আসাই রয়েছে। পুরানো ঢাকার ইনায়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নাফান। তখন অদিতি তাকে ফোনে ইনায়ার ভিডিও দিয়ে এখানে আসতে বলেছিল। নাভান তৎক্ষণাৎ শুধু ঈশানকে এই ব্যাপারে জানিয়ে পুলিশ আনতে পাঠিয়ে দেয়। ফাহাদকে মেসেজ করে দেয় সবটা। অদিতি নাভানকে সতর্ক করেছিল যেন কেউ কিছু জানতে না পারে, কিন্তু নাভান রিস্ক নিলই একটু। নাভান বাড়িতে ঢুকবে সেই মুহূর্তে দুজন লোক নাভানের মুখে রুমাল চেপে ধরে। নাভান বুঝে গিয়ে অনেক ছোটার চেষ্টা করে ওই লোকগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু শেষ রক্ষা আর হয় না। তীব্র ঝাঁঝে আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে নাভানের, শরীরের ভর ছেড়ে দেয় মাটিতে। সময় অতিবাহিত হয় ঘন্টার পর ঘন্টা। নাভান নিভু নিভু চোখে আস্তে আস্তে করে তাকায়। মাথাটা প্রচন্ড ঝিমিয়ে রয়েছে তার। একটা বিছানায় শোয়া নাভান হঠাৎ করে ইনায়ার কথা মাথায় আসতেই নাভান বিছানা থেকে উঠে বসে। বহু কষ্টে দাঁড়িয়েও তাল পাচ্ছে না নাভান। এটা কোন জায়গা তার মাথায় ধরছে না। রুমটা বাইরে থেকে লাগানো। নাভান রুমের মধ্যে থাকা গ্লাসের পানি দিয়ে মুখে ভেজালো। তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেল নাভান। পেছন ফিরতেই রাগে কিরমিরিয়ে ওঠে নাভান। তার পিছনে অদিতি দাঁড়ানো। খোলামেলা লাল একটা নাইটি পরে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে অদিতি। ঠোঁটে তার আবেদনময়ী হাসি লেগে আছে। নাভানের রাগ হলো ভীষণ। সে প্রচন্ড রেগে জিজ্ঞেস করে, ইনায়া, হচ্ছেটা কি? কি চাইছো তুমি? ইনায়া কোথায়? অদিতির মুখের হাসি আরো চওড়া হলো। সে লাস্যময়ী ভঙ্গি করে নাভানের সামনে আসে। দুহাতে নাভানের গলা জড়িয়ে লো ভয়েসে বলে ওঠে, প্লিজ নাভান, আমাদের এই মিষ্টি সময় ইনায়াকে মনে কেন করছো? এনজয় দিস নাইট। নাভানের রাগের মাত্রা ছাড়ালো। হঠাৎ করেই অদিতির গলা চেপে ধরে সে। তারপর হেস হেসিয়ে বলে ওঠে, আমার হাতে মরার এত শখ হয়েছে তোর? হ্যাঁ, যে এখানে চলে এসেছিস, নিধির সাথে যা করেছিস তার জন্য তো তোকে আমি জানে মেরে ফেলবো। অনেক জোরে গলা চেপে ধরায় অদিতির দম বন্ধ হয়ে আসছে প্রায়। তবুও ঠোঁটের হাসি বজায় রেখে আস্তে করে বলে ওঠে, আজই প্রথমবার এমন হলো যে তুমি আমাকে এরূপ অবস্থায় দেখে প্রশংসা করনি। সবই ইনায়ার জন্য হয়েছে। আমার বেড পারফরমেন্স কি এতটাই খারাপ ছিল নাভান, যে ওই সামান্য মেয়ের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছো? নাভানের হাত আরো দৃঢ় করে। অদিতি এবার দম বন্ধ হয়ে যাবার পালা। বহু কষ্টে বলে ওঠে, ইনায়াকে দেখতে চাইবে না বেবি? নাভান ফট করে হাতের বাঁধন আলগা করে। অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, ইনায়া কই? কি করেছিস ওর সাথে? অদিতি গলায় ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে নিজেকে সামাল দেয় সে। তারপর উপরে নাইটিটা গায়ে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নাভান অদিতির পিছু করে একটা রুমে যেতেই থমকে যায়। অদিতির দিকে নাভান রক্ত চোখে তাকিয়ে ইনায়ার কাছে যায়। মেঝেতে পড়ে আছে ইনায়া। নাভান ইনায়াকে দেখে আটকে উঠল। পুরো শরীরে চাবুকের মার, গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, ঠোঁট কেটে রক্ত পড়ছে। ইনায়ার পুরো শরীরেই মার। নাভান কোথায় ধরবে কি করবে বুঝতে পারল না। চোখের কার্নেস দিয়ে এক ফোঁটা পানি বের হবার আগেই সেটা মুছে নেয় নাভান। নাভান ভাবে সব তার নিজের জন্যে হয়েছে। তার পাপের শাস্তি সবাই কেন পাচ্ছে? কেউ ভুল করে তো মাপ পায়, কিন্তু নাভান বড় পাপ করেছে। সেটার মাপ হলেও তার দহন সারা জীবন বইতে হবে। তার পাপের জন্য নিজের বোন, পুরো পরিবার শেষ হয়েছে। আবার এখন ইনায়া। নাভান
নাভানের চোখ পানিতে ভরে গেছে, কিন্তু সেটা সে শত চেষ্টা করেও ধরে রাখতে পারেনি। গাল বেয়ে ইনায়ার চোখের উপর পড়তেই ইনায়া মৃদু নড়ে ওঠে, হালকাভাবে পাপড়ি ছাপায় সে। নাভানকে দেখে বেশ অবাক হলো ইনায়া। নড়তে গিয়েও পুরো শরীর ব্যথায় কেঁপে ওঠে তার। ঠোঁট উল্টে দেয় ইনায়া, নাভানের চানটা যেন বের হয়ে যায়। ইনায়ার গালে আলতো হাত রেখে মৃদু স্বরে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। ইনায়া কোনো উত্তর দিল না, চুপটি করে রইল। নাভান আলতো হাতে ইনায়াকে ওঠালো, তারপর অদিতির ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলে ওঠে, আর কত নিচে নামবে তুমি? লজ্জা করো না তোমার? অদিতি হাসে, তারপর আফসোস নিয়ে বলে ওঠে, এই মেয়ের নামও তো শুনতে চাইতে না, আর এখন? আর তোমাকে পাওয়ার জন্য আরো নিচে নামতে পারবো আমি। আমাকে কেন ঠকালে নাভান?